আচ্ছা, আমাদের আজকের লেকচারে আমরা মেইনলি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভেক্টর আর সরলরেখা আমরা স্টার্ট করব। তো ভেক্টর যে যা যা আছে আমরা পুরো ভেক্টরটা শেষ করব, আর সরলরেখার শুধুমাত্র প্রথম দিকের অংশটা আমরা আজকে কভার করব। আর আমরা এর আগে হচ্ছে আমাদের অলরেডি ট্রিকোনোমেট্রিক পার্টটা শেষ করছিলাম, তো এখন হচ্ছে আমার জিওমেট্রিক্যাল পার্টটা শুরু। আমরা ভেক্টরের সাথে আজকে সরলরেখা পড়ব, জিওমেট্রি স্টার্ট করলাম, দেন আমরা বৃত্ত পড়ব, কনিক্স পড়ব, তাহলে জিওমেট্রির পার্টটাও শেষ হয়ে যাবে এবং আমাদের সিলেবাসটাও প্রায় শেষের দিকে। তো আজকে আমাদের ওই যে মেনলি দুইটা আলোচনা করবো, একটা হচ্ছে ভেক্টর আর আরেকটা হচ্ছে সরলরেখা। তো এখানে তোমার দেখা যায় ভেক্টর অধ্যায়টা ফিজিক্সের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো, ম্যাথে একটু বলা যায় একটু লেস ইম্পর্টেন্ট। এখানে ম্যাথ যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে ফিজিক্সের যে টাইপসের তোমরা প্রবলেমগুলো করছো ঠিক সেম টাইপস অফ প্রবলেম আমাদের এখানে সলভ করতে হবে। তা এই দুইটার মধ্যে আহামরি কোনো একটা আমাদের পার্থক্য নাই, ওই কারণে হচ্ছে আমাকে জাস্ট বেসিক জিনিসগুলো জানলে আমরা এটা কভার করতে পারবো। আমাদের মেইনলি আলোচনার বিষয়বস্তু হবে সরলরেখা। ওকে, আচ্ছা প্রথম আমরা ভেক্টরটাই শুরু করি। সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে আমাদের ভেক্টরের জ্যামিতিক প্রকাশ যদি আমরা চিন্তা করি, আমরা কোনো একটা ভেক্টরকে জ্যামিতিকভাবে একটা সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারি এবং একটা তীর চিহ্ন দ্বারা বুঝে ভেক্টরটার দিক কোন দিকে। তো সেখান থেকে আমরা কয়েকটা সূত্র পড়ব যেগুলো তোমরা জানো। এক নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র। মনে করো এটা কোন একটা আমাদের ত্রিভুজ, যদি আমাদের কোনো একটা ত্রিভুজ হয় তাহলে আমরা এই ত্রিভুজে এগুলোকে নামকরণ করতে পারি, মনে করো এ বি সি ত্রিভুজ। তাহলে আমরা যদি এখানে বলি ভাইয়া আমাদের এ বি সি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজে একটু ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজে আমরা ধরে নিলাম বিসিটা আমাদের এই যে বিসি বরাবর, এই বিসি বরাবর একটা কাজ করে, বি থেকে সি বিন্দু দিকে একটা ভেক্টর কাজ করে বিসি, একইভাবে সি থেকে এ দিকে একটা ভেক্টর কাজ করে হচ্ছে সি এ। তো ওরা যেই সিরিয়ালে কাজ করে তৃতীয় বাহু বরাবর ভেক্টরটা এভাবে কাজ করার কথা, কিন্তু সে কাজ করে হচ্ছে এভাবে। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের মধ্যে দুইটা ভেক্টর একই ক্রমে অন্য একটা ভিন্ন ক্রমে, তাহলে আমরা জানি যে দুইটা একই ক্রমে তাদের যোগফল অপরটার সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো একই ক্রমে কে কে আছে, বিসি আর সি এ। তাহলে আমরা বলতে পারবো বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমাদের হচ্ছে এই যে বি এ ভেক্টরটা, তাহলে আমরা বলতে পারি বি এ ভেক্টর। এটা হচ্ছে আমাদের এই দুইটা সমষ্টি, আমাদের বিসি এবং সি এর সমষ্টিটা হচ্ছে আমার বি এ, আর যেটাকে আমরা বলি লব্ধি। দুইটি ভেক্টরের দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে আমরা বলি লব্ধি। এখন যদি এটা এরকম না হইয়া অন্যরকম হইতে পারতো, অন্যরকম কেমন, মনে করো এটা সামান্তরিক, যে আমরা এদিকে একটা ভেক্টর কাজ করলো আর এদিকে একটা ভেক্টর কাজ করলো, তো আমরা এই দুইটাকে যে একটা সামান্তরিক ড্র করলাম, যেই সামান্তরিকটা ড্র করলাম সেটা হচ্ছে আমার এটা, তার কর্ণটা হচ্ছে ভাইয়া এটা। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই বরাবর একটা ভেক্টর কাজ করে, এই বরাবর একটা ভেক্টর দিয়ে কাজ করে, এই বরাবর সামান্তরিকের লব্ধিতে কাজ করে আমরা খুব ভালো করে জানি। এখন যদি আমরা এটা কাজ করি, এদেরকে নামকরণ করি, নাম দিলাম ও এ বি সি, তাহলে একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি বলতে পারবো এ ভেক্টর এবং এ ভেক্টরের লব্ধি হচ্ছে এটা। এর মানে হচ্ছে ও এ ভেক্টর এবং ওসি ভেক্টরের ভেক্টর যোগফল কার সমান, লব্ধি ভেক্টরের সমান, ও ভি ভেক্টর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি সামান্তরিক যদি হয় তখন আমরা ভেক্টরটাকে এভাবে প্রকাশ করতে পারি। এবার আসো আমাদের ত্রিভুজের জেনারেল সাধারণ সূত্র পড়লাম, এরপর হচ্ছে আমাদের সামান্তরিকের সাধারণ সূত্র পড়লাম। এবার আমরা আরেকটা জিনিস পড়ব,
মনে করো হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ত্রিভুজ, আবার আগের মতো নামকরণ করতে পারি এ পি সি। তাহলে আমাদের এখান থেকে আমরা ধরে নিলাম এই যে বি এবং সি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে ডিটাকে এখানে লিখে দিলাম ডি বিসি এর মধ্যবিন্দু। যদি ডি বিসি এর মধ্যবিন্দু হয়, এ থেকে আমরা ডি পর্যন্ত যুক্ত করলে একটা সরলরেখা পাবো যাকে আমরা বলি মধ্যমা। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এ থেকে বি বরাবর একটা ভেক্টর যদি এ বি হয়, এ থেকে সি বরাবর একটা ভেক্টর যদি এসি হয়, এবং এ থেকে ডি বরাবর একটা ভেক্টর যদি এডি হয়, তাহলে এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, এ ভেক্টর প্লাস এ ভেক্টর, এর মানে এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর, না এডি ভেক্টরের 2 গুণ, 2 ইন্টু এডি ভেক্টর। কারণ অনেকে আমাকে বললে ভাইয়া কেমনে সম্ভব? হ্যাঁ, আমি বলবো আসলেই সম্ভব। এটা হচ্ছে আসলে এটাই। কেমন? তুমি সিম্পল চিন্তা করো না, এখানে যদি আমি এই দুটোকে যুক্ত করে দিতাম, এই জাস্ট এই অংশটা না, এটা প্লাস এটা, আর এটা মানে কি, যে কর্ণটা ছিল তার অর্ধেক না, এটা মানে কি, এটা মানে ছিল পুরা কর্ণের অর্ধেক। তো পুরা কর্ণটাই তো তোমার লব্ধি, তো তোমাকে তো এখন কর্ণের অর্ধেক দেওয়া আছে, এডি মান হচ্ছে কর্ণের অর্ধেক, তাহলে তাকে 2 দ্বারা গুণ করে দিলে এটা পেয়ে যাবা। তাহলে আশা করি বুঝতে পারছো। অনেক সময় এটা পরীক্ষা আসে, আমরা অনেকে বুঝি না, তাহলে আমরা আশা করি এখন আমাদের ওই ধরনের প্রবলেম হবে না। যে আমাদের এখানে বলতে পারি যারা একক ক্রমে আছে তাদের যোগফল অনুরার সমান, এখানে দুই দিক বরাবর যে দুইটা আছে তাদেরটা কর্ণের সমান, আর এখানে তো কর্ণ নয়, কর্ণের অর্ধেক আছে আসলে মেইনলি, তো সেই জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হয়। একটু ক্লিয়ার কিনা? যারা আসো তাদের এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা যে আমরা এই 3টা পারবো কিনা? এটা তো আমরা জানি, এটাও জানি, তবে এটা আমরা অনেকে হয়তো জানি না, বাট এখন আশা করি বুঝতে পারছি যে কেন আমরা ওই জিনিসটা লিখছি। ওকে, এবার বেসিক জিনিসগুলো তোমরা সবাই আশা করি জানো। বিভিন্ন ধরনের ভেক্টরের ডেফিনেশন, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের মনে করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এটা মনে করো এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, কোনো একটা বিন্দু হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। এর মানে হচ্ছে আমাদের কি, আমাদের কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই কমা জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে কোনো একটা ভেক্টর কল্পনা করলে এই ভেক্টরটাকে আমরা বলি তার অবস্থান ভেক্টর। কি ভেক্টর বলি? অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টর স্থানাঙ্ক থেকে বের করা যায় কিভাবে? তোমরা খুব ভালো করেই জানো। আমরা বলতে পারি আর ভেক্টর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবং এতে বলা যায় আর এর যে মান, এই আর এর মানটা হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি আর ভেক্টরটাও জেনে গেলাম, আর ভেক্টরের মানটাও জেনে গেলাম। এভাবে কোনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে আমরা যে কোনোটা বের করতে পারি, সেখান থেকে আমরা কি করতে পারি? যে কোনোটা বের করতে পারি। এখন ফর এক্সাম্পল তোমাকে পরীক্ষায় বলা হলো কোনো একটা বিন্দু স্থানাঙ্ক, মনে করো কোনো একটা বিন্দু স্থানাঙ্ক পি অফ 3 2 4, হ্যাঁ, পি অফ 3 2 4 তোমাকে বলে দিল। এবার তোমাকে বললো পি বিন্দুর অবস্থান ভেক্টরটির মান কত? অবস্থান ভেক্টরটির মান কত? তাহলে অবস্থান ভেক্টরের মান কত? √ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার বলা হলো ওয়াইজেড সমতলে ভেক্টরটির মান কত? ভেক্টরটির মান কত? তাহলে একটু খেয়াল করো, এবার
3 2 4 তিনটা স্থানাঙ্ক আছে, দ্যাট মিনস সে কোন তলে আছে, এক্স ওয়াই জেড, মানে হচ্ছে সে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। বাট তোমাকে বললো এক্স জেড তলে, এর মানে তোমাকে শুধুমাত্র যে তলে ওয়াই জেড তলে, এর মানে যে তলে ওয়াই এবং জেড আছে সেই তলে যাইতে হবে। তাহলে আমরা এক্সে কি যাইতে পারবো? পারবো না। তাহলে আমাকে কোন তলে যাইতে হবে? ওয়াই জেড তলে। তাহলে ওয়াই জেড তলে কে কে আছে? এই যে আমরা জানি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওয়াই জেড তলে হচ্ছে এই দুইটা। সো যখন তোমাকে ওয়াই জেড তলের কথা বললো, সো তুমি আর এক্স চিন্তা করবা না, শুধু ওয়াই জেড চিন্তা করবা। ওয়াই জেড সমতলে ভেক্টরটার মান হচ্ছে √ওভার ওয়াই এর মান হচ্ছে 2 প্লাস জেড এর মান হচ্ছে 4 স্কোয়ার। ক্যালকুলেশন করলে যা পাবো সেটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। অথবা অনেক সময় এই ধরনের প্রশ্ন করে আমাদের এক্স ওয়াই সমতলে ভেক্টরটির মান কত, ওয়াই জেড সমতলে ভেক্টরটির মান কত, আবার এক্স ওয়াই সমতলে ভেক্টরটি কত। তো তোমাকে এভাবে করতে হবে। এক কথায় যেই সমতল বলবে না, তোমার ওয়াই জেড বললো তো তুমি এক্স কাউন্ট করবা না, এক্স ওয়াই বললো জেড কাউন্ট করবো না, এক্স জেড বললো আমরা ওয়াই কাউন্ট করবো না। এটা হচ্ছে আমাদের মেন থিমটা। এবার আসি, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের কোন একটা অবস্থান ভেক্টর। এখন আসি আমরা একক ভেক্টর। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা পাই সেটা হচ্ছে আমাদের তার একক ভেক্টর। তাহলে আমাদের একক ভেক্টর কি? কোন একটা ভেক্টর, মনে করে এই ভেক্টর আছে, এই ভেক্টরকে আমরা এই ভেক্টরের মান দ্বারা ভাগ করব। ভাগ করলে যেটা পাবো তাকে আমরা বলি এর একক ভেক্টর। এবং এই একক ভেক্টর, আমাদের একক ভেক্টরের দিক কোন দিকে? একক ভেক্টরের দিক হচ্ছে মূল ভেক্টরের দিকে, মানে যে ভেক্টর থেকে তুমি একক ভেক্টর নিয়ে আসবে তার দিকে হচ্ছে আমার একক ভেক্টরের দিক। এখন আমাদের এখান থেকে আমরা বজ্রগুণন করে বলতে পারি এ ভেক্টর সমান হচ্ছে এ ইন্টু একক ভেক্টর। এর মানে আমরা এটা দেখতেছি সেটা হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাই, আর মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে মূল ভেক্টরটা পাই। তাহলে কখনো যদি তোমাকে একক ভেক্টর পাইতে হয়, ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, আর যদি কখনো মূল ভেক্টরটা পাইতে হয়, ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। এখন আসি, আমরা জানি হচ্ছে আমাদের একক ভেক্টর আমাদের আয়ত একক ভেক্টর নামে একটা ভেক্টর আছে। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর বলতে আমরা ভেক্টরই বুঝতেছি, তবে কোনগুলা? যেগুলো হচ্ছে আমার এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আছে। তো আয়ত একক ভেক্টরে বলা হয় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এন্ড এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে তাকে নামকরণ করা হয় আই। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে তাকে নামকরণ করা হয় জে। জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে তাকে নামকরণ করা হয় কে। তাহলে আই জে কে হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আই জে কে দ্বারা নামকরণ করা হয়, এটাকে আমরা বলি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। এখন আসি, আমাদের ভেক্টরের যতগুলো ডেফিনেশন আছে সবগুলো তোমাকে দেখে নিতে হবে। আর এবার আমরা করব হচ্ছে ভেক্টরের গুণন। তো আর ভেক্টরের যোজন তো তোমরা জানো, দুইটা ভেক্টরের সামুদ্রিক সূত্র দিয়ে যোগ করতে হয়। আমাদের এখানে মেইনলি যোজনটা নাই, আমার এখানে গুণটা আছে। তাহলে দুইটা ভেক্টরকে যখন গুণ করব, গুণ করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। তাহলে আমরা এ এবং বি যদি দুইটা ভেক্টর নিই, এ ভেক্টর ডট বি ভেক্টর নিতে পারি, আবার আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর নিতে পারি। তো আমার এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা, এবং আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু এটা একক ভেক্টর। তাহলে একটু ভালো করে খেয়াল করো, দুইটি ভেক্টরের ডট গুণন হচ্ছে এটা একটা মান, এটা একটা স্কেলার রাশি, আর দুইটি ভেক্টরের ক্রস গুণন হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন তুমি যদি এ ক্রস বি না নিয়ে, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, যদি তুমি এ ক্রস বি এর মান নাও, এ ক্রস বি না নিয়ে এ ক্রস বি এর মান নাও, এখানে এ ডট বি নেওয়া যে কথা, এ ডট বি এর মান নেওয়া সেম কথা, কারণ এখানে তো একটা স্কেলার রাশি, তো শুধু তার মান আছে। এখন যদি আমরা মান নিই, এ এর মান এ, বি এর মান বি, সাইন থিটার মান সাইন থিটা, এটা হচ্ছে একটা একক ভেক্টর। একক ভেক্টরের মান কত একক? এক একক। তাহলে আমরা 1 বসালে হয়ে যাবে এ বি সাইন থিটা। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, ডট গুণন, ক্রস গুণন। এবং বোথ কেস আমাকে মাথায় রাখতে হবে, থিটা যেটা দেওয়া থাকবে, এই থিটার মান হচ্ছে আমাদের থিটার যে মানটা, থিটার মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ থিটার মান কখনো 0 থেকে 180 ডিগ্রির বাইরে হইতে পারবে না, এবং হয়ও না। তাহলে আমরা আসি, হওয়ার চান্স নেই। আর তোমরা যেটাকে 180 বেশি বলবে সেটা আসলে 180 থেকে কম। তো তাহলে আমাদের এ ডট বি সমান এ বি কস থিটা, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। যদি কখনো আমাদের এ ডট বি
এ ডট বি ইকুয়ালস টু যদি আমার 0 হয় তাহলে আমরা বলতে পারবো তারা ভেক্টর যে দুইটা আছে তারা পরস্পর লম্ব। আর যদি কখনো এ ক্রস বি এর মান 0 হয় এর মানে আমরা বুঝতে পারবো যে দুইটা ভেক্টর আছে তারা পরস্পর সমান্তরাল, যে দুইটা ভেক্টর আছে তারা পরস্পর কেমন সমান্তরাল। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করা যায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখান থেকে আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এ ডট বি ডিভাইড বাই এ এর মান বি এর মান। এখান থেকে বলা যায় থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ এর মান বি এর মান। এটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা আমরা এভাবে বের করলাম। তাহলে মধ্যবর্তী কোণ বের করার টেকনিকটা হচ্ছে এটা, এ ডট বি ডিভাইড বাই এ এর মান বি এর মান। এবার আসো তাহলে আমরা এর মধ্যবর্তী কোণ বের করলাম। এখন হচ্ছে তোমাকে যদি উপাংশে বিভাজিত ভেক্টর দেওয়া থাকে, উপাংশে বিভাজিত ভেক্টর যেমন এই ভেক্টরটা দেওয়া আছে এরকম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আরেকটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই এই ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে। এরকম ক্ষেত্রে তাদের ডট গুণন বের করার নিয়ম কি? তাদের ডট গুণন বের করার নিয়ম হচ্ছে সিম্পল হিসাব হচ্ছে আয়শক গুণ করব এ এক্স বি এক্স, জে শক গুণ করব এ ওয়াই বি ওয়াই, কে শক গুণ করব এ জেড বি জেড। এটা হচ্ছে তাদের ডট গুণন। এর মানে আয়শক গুণ করব প্লাস জে শক গুণ করব প্লাস কে শক গুণ করব, যেটা পাবো সেটা হচ্ছে তাদের কোন গুণন? ডট গুণন। এবার আসো ভাইয়া ক্রস গুণন কীভাবে করব? ক্রস গুণন করা হয় আমাদের নির্ণায়কের মাধ্যমে। এ ক্রস বি সমান জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে আই দিব, জে দিব, কে দিব, এরপর এ ভেক্টরে আই এর নিচে আই এর শক, জে এর নিচে জে শক, কে এর নিচে কে শক, তাহলে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড। এটা হচ্ছে আমার ক্রস গুণন। তাহলে দুইটি ভেক্টরের ডট গুণন আমরা এভাবে বের করতে পারি, দুইটি ভেক্টরের ক্রস গুণন এভাবে বের করতে পারি। তো উপাংশিক বিভাজিত যদি থাকে কখনো তাহলে আমরা এভাবে বলতে পারবো এটা হচ্ছে ডট, এভাবে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে, এটা হচ্ছে আমার ডট আর একটা হচ্ছে আমাদের ক্রস। একজন বলতেছে আমার শীত লাগতেছে কিনা, ক্লাস নিলে আসলে অটোমেটিক একটা গরম গরম ভাব চলে আসে, তখন আর শীত লাগে না। আচ্ছা তাহলে এটা গেলে হচ্ছে আমার নর্মাল সেন্সে আমরা ডট গুণন বের করলাম, ক্রস গুণন বের করলাম। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, আমাকে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে আমরা অবশ্যই জানি এ ডট বি সমান এ বি কস থিটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যদি কখনো এই ধরনের প্রশ্ন করা হয় কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তখন যাই ঝামেলা হয়ে যায়। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দুইটি ভেক্টর আমার এ এবং বি দুইটি ভেক্টর, এরা পরস্পর যে লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণন 0। দ্যাট মিনস এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়ালস টু 0। আর এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্তটা কি? সমান্তরাল হওয়ার শর্তটা আমি একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে আয়ের সহগের অনুপাত, মানে কি এ এক্স বি এক্স। পরীক্ষায় তো তুমি আর একবারে করে দেখবা না, পরীক্ষায় তুমি ক্রস গুণন করবা, আনসার 0 আসবে, তারপর বলবা সমান্তরাল, এত টাইম নেই, ডাইরেক্ট করে ফেলবা। আমাদের আয়ের সহগের অনুপাত, যে সহগের অনুপাত, ইভেন রিটেনেও করা যাবে, এটা করা যাবে। আই রিপিট অ্যাগেন, রিটেনেও এই কাজটা করা যাবে। ইকুয়ালস টু এ জেড বাই বি জেড। আমরা জানি দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আয়ের সহগের অনুপাত, যে সহগের অনুপাত, কে সহগের অনুপাত এক্স্যাক্টলি সেম হবে। যদি হয় তখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো, অন্য ক্ষেত্রে ক্যালকুলেশন করতে পারবো না। এবং আমরা বলছি সমান্তরাল মানে হচ্ছে এই শর্ত সে মেনটেন করবে। সো এটা হচ্ছে আমার সমান্তরাল হওয়ার শর্তটা। এখন আসি, পরীক্ষায় তোমাকে কোনো একটা ভেক্টর দেওয়া থাকবে, একটা ভেক্টর বলা হবে ওই ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে তোমাকে বলা হলো এ ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। বলা হলো ভেক্টরটি এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে
সাথে কত কোণ উৎপন্ন করে। তো আমরা জানি কোণ বের করার ফর্মুলা কি, আমরা জানি কোণ বের করার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ এর মান ইন্টু বি এর মান। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কোণ বের করার ফর্মুলা। এখন হচ্ছে তোমাকে ভেক্টর যেটা দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, তার সাথে কার কোণ বের করতে বলছে, এক্স অক্ষের কোণ, ওয়াই অক্ষের কোণ, জেড অক্ষের কোণ। এখন অনেকে ঝামেলা পড়ে যাবে, এক্স অক্ষ মানে কোন ভেক্টর। আমি বলে রাখবো এক্স অক্ষ মানে তুমি এক্স ভেক্টর ধরে নিবা, সেটা হচ্ছে আই। ওয়াই অক্ষ মানে হচ্ছে তুমি ধরে নিবা জে, জেড অক্ষ মানে তুমি ধরে নিবা কে। এরপর এখানে মান বসাও, তুমি আনসার পেয়ে যাবা। তো আমি ডাইরেক্ট বলে দিই, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ মনে করো থিটা এক্স, তাহলে এটাকে আমরা বলতে পারি কস ইনভার্স এ এক্স ডিভাইড বাই এ এর মান। মানে যখন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে তখন আয়ের সহগ ডিভাইড বাই মান। আয়ের সহগ হচ্ছে এ এক্স ডিভাইড বাই মানটা হচ্ছে এ বলতে আমরা বুঝতেছি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, মানে ভেক্টরটার মান। তো তোমাদের কাজ হচ্ছে ভেক্টরটার মান আগে বের করে নেওয়া। ওকে, এবার হচ্ছে থিটা ওয়াই সমান বলা যায় কস ইনভার্স এ ওয়াই ডিভাইড বাই এ এর মান, অ্যান্ড থিটা জেড ইকুয়ালস টু বলা যায় কস ইনভার্স এ জেড ডিভাইড বাই এ এর মান। এটা হচ্ছে আমাদের কোন একটা ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা তুমি বের করতে পারবা। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এখন আসি লম্ব অভিক্ষেপ ও উপাংশ। মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরে নিলাম থিটা। তাহলে তুমি যদি এটা কাজ করো, কি কাজ ভাইয়া, বি থেকে এর উপর যদি এটা লম্ব টানো, ঠিক আছে, এই অংশের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। আর এটা তো আমার একটা ভেক্টরের ন্যায়, সেই ভেক্টরটাকে বলা হয় উপাংশ। তাহলে আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো। ম্যাথের এক্সাম যখন দিবা, ম্যাথের ক্ষেত্রে তোমাকে এভাবে চিন্তা করতে হবে, তুমি বি থেকে এর উপরে একটা লম্ব টানলে এ বরাবর বি এর যেটা পাবো তার নাম হচ্ছে লম্ব অভিক্ষেপ। সেটা হচ্ছে শুধু মানটা কি পাচ্ছ, মানটা পাচ্ছ। বাট সেটাকে যদি তুমি ভেক্টরে নিয়ে চিন্তা করো তখন যাই বলবো এটা হচ্ছে উপাংশ। তাহলে আসো আমরা একটু খেয়াল করে দেখি। নিশ্চয়ই তুমি বলতে পারো ভাইয়া এটা হচ্ছে আমার বি কস থিটা, তাই না? জি ভাই, সিম্পল হিসাব, আমাদের বি কস থিটা। এই বি কস থিটাকে আমরা বলতেছি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা বলতেছি কি, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ সমান বি কস থিটা। তো আমরা তো জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা। সুতরাং তোমরা বুঝতেই পারতেছ বি কস থিটার সমান আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইড বাই এ এর মান। তাহলে এটা হচ্ছে কি, এ বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ এর মান। একইভাবে তোমরা বি বরাবর এ টা বের করতে পারবা। এবার আসো আমরা বের করি উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। তো এখন তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম উপাংশ মানে কি। উপাংশ মানে হচ্ছে
লম্ব অভিক্ষেপটাকে ভেক্টর আকারে রূপান্তর করবা। তো লম্ব অভিক্ষেপ একটা মানকে কি দ্বারা গুণ করলে আমরা মূল ভেক্টরটা পাবো? একক ভেক্টর দ্বারা। এখন কথা হচ্ছে এটা কোন বরাবর আছে? এ বরাবর। তাহলে কার একক ভেক্টর? এর একক ভেক্টর। তাহলে আমাদের যে বরাবর আছে ওই বরাবর যে একক ভেক্টর আছে ওই একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে এ বরাবর যে একক ভেক্টর এর একক ভেক্টরটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এ ইকুয়ালস টু এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা মেইনলি আর কিছুই না, এটা হচ্ছে বি কস থিটা ইন্টু এ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের বি কস থিটা ইন্টু এ বরাবর একক ভেক্টর সমান হচ্ছে বি কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইড বাই এ এর মান ইন্টু একক ভেক্টর। আবার কেউ চাইলে মান বসাইতে পারে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ এর মান ইন্টু একক ভেক্টর মান হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল করে বলতে পারি এ আমাদের নিচে দুইটা এ মিলে এ স্কোয়ার আছে, তাহলে আমরা বলতে পারি এ ডট বি ডট এ ডিভাইড বাই এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি? আমাদের উপাংশ। তাহলে পরীক্ষা যদি তোমাকে ম্যাথ পরীক্ষায় যদি তোমাকে বলা হয় লম্ব অভিক্ষেপ বের করো, তাহলে বুঝতে পারতো তুমি দৈর্ঘ্যটা বের করবা, আর উপাংশ বললে তুমি ওই ভেক্টরটা বের করবা। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? ওকে, এবার আসি। তাহলে আমাদের এতটুকু হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ আর একটা হচ্ছে কি উপাংশ। এবার আসো বিভিন্ন ধরনের ক্ষেত্রফল। বিভিন্ন ধরনের ক্ষেত্রফল এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর আমাদের কাজ করে। নাম দিলাম এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। তাহলে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে বা ক্রিয়ারত থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তাহলে তোমাকে বলা হলো এ এবং বি দুইটি ভেক্টর করে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তুমি তাদের ক্রস গুণন করবা। ক্রস গুণন তো একটা ভেক্টর রাশি করে তার আবার মান বের করবা, রুট ওভার আই স্কয়ার প্লাস জে স্কয়ার প্লাস কে স্কয়ার। মান বের করার পর তাকে দুই দ্বারা ভাগ করলে ক্ষেত্রফলটা পেয়ে যাবা। এবার যদি বলা হয় এ এবং বি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত থাকে, কোন বরাবর? সামান্তরিকের সন্নিহিত বাহু। তাহলে এই যে দেখো সামান্তরিকের এই বাহু বরাবর একটা, এই বাহু বরাবর একটা, নাম দিলাম এ ভেক্টর ভি ভেক্টর। ওই ক্ষেত্রে সামান্তরিকের যে ক্ষেত্রফল সমান হচ্ছে এ ক্রস বি এর মান। আরেকটা আছে এ এবং বি যদি সামান্তরিক ড্র করলাম, এ এবং বি সামান্তরিকের বাহু বরাবর ক্রিয়ারত না থেকে কর্ণ বরাবর ক্রিয়ারত থাকলো। ফর এক্সাম্পল এই যে এই কর্ণ বরাবর ক্রিয়ারত থাকলো এ ভেক্টর, এবং এই কর্ণ বরাবর ক্রিয়ারত থাকলো মনে করো বি ভেক্টর। অর্থাৎ এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করে না, এ ও বি দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটি কি নির্দেশ করে? কর্ণ নির্দেশ করে। যদি সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করে ওই মুহূর্তে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু
এ ক্রস বি এর মান। আশা করি এতটুকু বুঝতে পারছি যে পরীক্ষায় তোমাকে তিনটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। আমার এ ও বি যদি কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, হাফ অফ এ ক্রস বি। যদি আমার কোনো একটা সামান্তরিকে দুইটা বাহু নির্দেশ করে, এ ক্রস বি এর মান। আর যদি আমাদের সামান্তরিকে দুইটা কর্ণ নির্দেশ করে, তখন হাফ অফ এ ক্রস বি এর মান। এগুলোই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফলের ফর্মুলা, অর্থাৎ এগুলো দিয়ে আমরা ক্ষেত্রফলগুলো বের করতে পারবো। এবার আসি, দুইটা ভেক্টর না থাকে যদি তিনটা ভেক্টর থাকে, হ্যাঁ তিনটা ভেক্টর থাকে, যদি তিনটে ভেক্টর থাকে, হ্যাঁ আমাদের একটা হলো এ ভেক্টর ডট একটা হচ্ছে এ ভেক্টর মনে করো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আরেকটা ভেক্টর থাকলো মনে করো বি ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আরেকটা ভেক্টর থাকলো সি ভেক্টর সমান সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে। এখন এ বি সি দ্বারা যে আমাদের একটা ঘনবস্তু তৈরি হবে, যেহেতু তিনটা দ্বারা একটা ঘনবস্তু তৈরি হবে, ওই ঘনবস্তুর যে আয়তন, সেই ঘনবস্তুর আয়তন সমান হচ্ছে এ ডট বি ক্রস সি অথবা এ ক্রস বি ডট সি, অথবা আমরা বলতে পারি এ ক্রস বি ডট সি। মানে এক কথায় যে জিনিসটা সেটা হচ্ছে দুইটার ক্রস গুণফল আর আরেকটার সাথে ডট গুণফল, এটাকে আমরা বলি ত্রিগুণফল। এই ত্রিগুণফল নিয়ে তোমাদের ফিজিক্সে আলোচনা আছে, আমাদের এখানে আলোচনা নাই। তো ঘনবস্তুর আয়তন নির্দেশ করার জন্য এটা, বাট আমরা এটা ব্যবহার করব না। আমরা এটা ব্যবহার না করে ম্যাথমেটিক্সে ডাইরেক্ট আরেকটা ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে এটা বলা যে কথা সরাসরি এটা বলাও সেম কথা। অর্থাৎ এক্সামে যদি আমাদের আসে ঘনবস্তুর আয়তন নির্ণয় করো, তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। যে তিনটা ভেক্টর দেওয়া আছে তাদের আয়শক জেশক কেশক দিয়ে গঠিত নির্ণায়কের মানটাই হচ্ছে ঘনবস্তুর আয়তন। এবং আমার এই তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর কী হওয়ার শর্ত? সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড ইকুয়ালস টু 0। এর মানে আয়তন 0 মানে হচ্ছে এই তিনটা ভেক্টর পরস্পর একই তলে অবস্থান করে বা সমতলীয়। তাহলে এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা কীভাবে ক্ষেত্রফলটা আয়তনটা বের করতে পারি, একটা হচ্ছে কীভাবে আয়তনটা বের করতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের ওই তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্তটা কি। ওই তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্তটা কি আমাকে বুঝতে হবে। তাহলে যদি কখনো আয়তন বের করতে বলে এভাবে বের করবা, আর যদি বলে তিনটা ভেক্টর সমতলীয় যদি বলে দে তাহলে আয়তন 0, আর আয়তন যদি 0 আসে দ্যাট মিনস সমতলীয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করাচ্ছি না, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হচ্ছে আমরা তখন যা যা পড়ছি তার উপর ডিপেন্ড করে তোমরা সবগুলো পেয়ে যাবা। মানে ওই কনসেপ্টের উপর বেস করে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই ইজি। আর আরেকটা হচ্ছে তোমাদের সরল লেখার ভেক্টর সমীকরণ নামে একটা কনসেপ্ট আছে, সেটা একটু তোমাদেরকে দেখে রাখা ভালো। যদিও এটা মেনলি ভার্সিটির জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না বা কম আসে, আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করানোর সময় এটা করাই, তবে দেখে রাখাটা ভালো। সরল লেখার ভেক্টর সমীকরণ নামে একটা কনসেপ্ট আছে, সেটা দেখে রাখাটা তোমাদের জন্য বেটার।
তবে আমি দেখি সরলরেখা পড়ানোর সময় সরলরেখার সমীকরণে মাঝখানে আমরা এটা বলে দিব ভেক্টর আকারে। আচ্ছা, এবার আসো সরলরেখা। সরলরেখাতে আসলে আমাকে কিছু জিনিস খুব ভালো করে গোড়া থেকে আসতে হয়। তোমরা জানো সরলরেখাটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অন্যতম একটা ইম্পর্টেন্ট অধ্যায়। তো আমাদের এই সরলরেখার জন্য আমাকে একটু অন্যভাবে কাজ করতে হয়। আচ্ছা, সরলরেখার মধ্যে যদি আমরা যাই, প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো সরলরেখার মধ্যে যদি আমরা যাই, প্রথমে আমাদের সরলরেখা আলোচনার পূর্বে আমাকে আলোচনা করতে হবে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে। স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থায় যাই তাহলে আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা পাবো। একটা হচ্ছে একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর আরেকটা হচ্ছে আমাদের ফুলার স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা হচ্ছে ফুলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের কার্তেশীয় ব্যবস্থায় আমাকে যে কাজটা করা হয়, কার্তেশীয় অবস্থায় কার্তেশীয় বলো ফুলার বলো, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা তো এখানে দ্বিমাত্রিক নিয়ে আলোচনা করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে শুধু। তো এখানে আমার কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য একটা জোড় আকারে করতে হয়, এক্স কমা ওয়াই আর কমা থিটা, মানে জোড় আকারে। এই জোড়টাকে আমরা বলি ক্রমজোড়। এখন ক্রমজোড় আকারে যে প্রকাশ করব, এখানে আমাদের কার্তেশীয়তে কোনো একটা বিন্দুকে প্রকাশ করার নিয়ম হচ্ছে এরকম, এক্স কমা ওয়াই আকারে। এক্স বলতে আমরা বুঝি সে এক্স অক্ষের দিকে কতটুকু গেল, ওয়াই বলতে আমরা বুঝি সে ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল। এবার আছে ফুলার স্থানাঙ্ক ব্যবস্থা। ফুলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুকে প্রকাশ করা হয় আর কমা থিটা দ্বারা। আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে সে কতটুকু দূরে আছে, এর মানে তার মডুলাস, আর থিটা মানে হচ্ছে তাই সে কতটুকু কোণে বেঁকে গেল, দ্যাট মিনস তার আর্গুমেন্ট। যেহেতু আমরা এর আগের ক্লাসে জটিল সংখ্যা পড়ছি, আজকে আমাদের মডুলাস আর্গুমেন্ট নিয়ে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। তাহলে আমরা বলতে পারি কোনো একটা যদি এরকম থাকে, কোনো একটা বিন্দু আমার এখানে আছে, এই বিন্দুটাকে আমরা এক্স কমা ওয়াই বলতেছি। এখানে এক্স বলতে মিন করে সে এক্স অক্ষের দিকে কতটুকু গেল, ওয়াই বলতে মিন করে সে ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল। আশা করি বুঝতে পারছি। আর যদি আমরা বলি ভাইয়া পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে তোমার এর কোনো একটা বিন্দুকে সে প্রকাশ করে আর কমা থিটা আকারে। এখানে আর বলতে কি বোঝায়, মূল বিন্দু থেকে সে কতটুকু দূরে আছে সেটা হচ্ছে আর, এবং এক্স অক্ষের সাথে সে কত গুণ উৎপন্ন করে আছে সেটা হচ্ছে থিটা। এটাকে মডুলাস আর এটাকে আর্গুমেন্ট বলতে আমরা পারি চাইলে। এখন হচ্ছে ভালো করে খেয়াল করো, এখন তোমাকে যে কাজটা করতে হয় পরীক্ষায়, দুইটা কাজ, একটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে যেতে হয়, আর একটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলারে যেতে হয়। পোলার থেকে কার্তেশীয় মানে কি ভাই, আমার পোলার আর এবং থিটা জানা আছে, এক্স আর ওয়াই বের করতে হবে। তখন আমরা বলতে পারবো এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। এর মানে হচ্ছে আমরা বুঝতেই পারলাম, সেটা হচ্ছে পোলার মানে হচ্ছে আর এবং থিটা। তাহলে আর এবং থিটা যদি তোমার জানা থাকে, তাহলে এক্স বের করার নিয়ম হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই বের করার নিয়ম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এবার যদি আমাদের আর থিটা জানা না থাকে, এক্স ওয়াই জানা থাকে, আর থিটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স। তবে আমরা বলছিলাম এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা আমার কোয়াড্র্যান্টের উপর ডিপেন্ড করে, কোয়াড্র্যান্টের উপর ডিপেন্ড করে। এবং আমরা এটা দেওয়ার সময় কী আকারে দিই, পরমান আকারে দিই। তোমরা খুব ভালো করেই জানো, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি, এখানে আমরা বলতে পারবো tan ইনভার্স পরমান অফ ওয়াই ডিভাইড বাই এক্স।
এখানে আমরা বলতে পারবো আমাদের আমাদের যদি আমরা সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ করতেছি তাহলে আমাদের এখানে আমরা বলতে পারবো ফাই মাইনাস টেন ইনভার্স পরমান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এখানে আমরা বলতে পারবো ফাই প্লাস টেন ইনভার্স পরমান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখানে আমরা বলতে পারবো আমাদের টু ফাই মাইনাস টেন ইনভার্স পরমান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট, মানে থিটার মানটা, যে তুমি থিটার মানটা এভাবে বের করবো পরমান দিয়ে। এটা কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এগুলো তো হইলো আমরা যদি এখানে আমরা জাস্ট রোটেশনটা আমার কোন দিকে ছিল, বা রোটেশনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। এখন যে আমার ক্লকওয়াইজ রোটেশন হয় সেক্ষেত্রে নেগেটিভ। তো তোমরা জানো ক্লকওয়াইজ রোটেশন যদি আমরা দিই, আমরা এটা না করে যদি এটা করি ক্লকওয়াইজ রোটেশন, তখন জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো ক্লকওয়াইজ রোটেশন যদি আমরা করি, যে আমরা এদিকে ক্লকওয়াইজ রোটেশন করতেছি, তখন দেখা যাবে ভাইয়া আমার এখানে আসবে হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, সামনে একটা মাইনাস। আমার এখানে আসবে হচ্ছে ফাইভ মাইনাস টেন ইনভার্স পরমান অফ ওয়াই বাই এক্স, সামনে একটা মাইনাস। আমার এখানে আসবে হচ্ছে ফাইভ প্লাস টেন ইনভার্স পরমান অফ ওয়াই বাই এক্স, সামনে একটা মাইনাস। এখানে আমার আসবে টু ফাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, সামনে আসবে একটা মাইনাস। এটা হচ্ছে বিভিন্ন কোয়াড্রেন্টে বের করার নিয়ম। তো আমার কথা হচ্ছে তোমাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই জেনে রাখা জরুরি, যেহেতু জটিল সংখ্যা আমরা গত লাস্ট ক্লাসে জটিল সংখ্যা করছিলাম, সেখানে আমরা এই থিটাগুলো নিয়ে আলোচনা করছি, যেটাকে সেখানে আলাদা করে নাম বলা হয়তো আর্গুমেন্ট। সেই থিটাটা আমাদের বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য বের করছি। আজকে আমাদের সেম কনসেপ্টে তোমরা এই কাজগুলো করতে পারবা। তাহলে আমরা আর এটা দেখাচ্ছি না, এটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কত বসাইলে হয়ে যাবে। এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পোলার স্থানাঙ্ক কত বসাইলে হয়ে যাবে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। ওকে, তো স্থানাঙ্ক পারলেও এবার আসি সমীকরণ, মানে পোলার সমীকরণকে, এটা তো স্থানাঙ্ককে, মানে পোলার স্থানাঙ্ককে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর করলা। এখন হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে বা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে রূপান্তর করব। তাহলে আমাদের পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, একইভাবে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। তো আমার কথা হচ্ছে পোলার সমীকরণ হচ্ছে সেগুলাই যেখানে শুধুমাত্র আর এবং থিটা থাকে, কোনো এক্স ওয়াই থাকে না। আর কার্তেশীয় হচ্ছে সেগুলাই যেখানে আমার এক্স ওয়াই থাকে, কোনো আর থিটা থাকে না। তাহলে যদি তোমাকে কোনো একটা মনে করো পোলার সমীকরণ দেওয়া থাকলো, সেটা অবশ্যই আর থিটা আকারে, এখন আমাকে ওই আরটাকে রূপান্তর করে এক্স আর ওয়াইতে কনভার্ট করতে হবে। এবং কার্তেশীয়র ক্ষেত্রে আমার সেম, কার্তেশীয়তে এক্স ওয়াই থাকে, তাহলে আমাকে যদি পোলার পাইতে হয় এক্স ওয়াইগুলোকে আর এবং থিটাতে কনভার্ট করে ফেলতে হয়। আমরা একটা এক্সাম্পল দেখাই। তোমাকে বলা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার এক্স ওয়াইকে 2a স্কোয়ার এক্স ওয়াইকে পোলার আকারে প্রকাশ করো। ওকে, চিন্তা করো, এটা আমার কার্তেশীয় আছে, বা কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার নিয়ম কি? সিম্পল। আমার লাগবে কি ভাই? আমার আর এ লাগবে, আমার এখানে যে জিনিসটা লাগবে ভাইয়া, এক্স আর ওয়াইগুলোকে আর এবং থিটাতে কনভার্ট করতে হবে না? জি ভাইয়া, আমরা জানি এক্স ইকলস টু আর কস থিটা, আমরা জানি ওয়াই ইকলস টু আমরা জানি ওয়াই ইকলস টু আর সাইন থিটা, আমরা জানি আর ইকলস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এটা মানে কি? এটা মানে হচ্ছে রুট ওভার আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা
এটাকে আমরা বলতে পারি কি, আমাদের এখানে যেটা আছে এটাকে আমরা বলতে পারি কি আর স্কোয়ার। সিম্পল কথা, এক্স স্কোয়ার আমাদের আর সমান যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এটা হচ্ছে আর স্কোয়ার। এরপর উপরে তো আরেকটা স্কোয়ার আছে, ইকুয়ালস টু 2a স্কোয়ার। এক্স জায়গায় কী বসাবো, আর কস থিটা, ওয়াই জায়গায় কী বসাবো, আর সাইন থিটা। এখন এখানে দেখো আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2a স্কোয়ার আর স্কোয়ার কস থিটা সাইন থিটা। এখানে আর স্কোয়ার আছে, এখানে আর টু দি পাওয়ার 4 আছে, তাহলে লেখা যায় আর স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার কস থিটা সাইন থিটা। তাহলে আমরা ফর্মুলা করতে পারি 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন 2 থিটা। একটু খেয়াল করে দেখো, এই সমীকরণে কোনো আর থিটা ছিল না, শুধুমাত্র এক্স ওয়াই ছিল। আর এই সমীকরণে শুধু আর থিটা আছে, কোনো এক্স ওয়াই নাই। দ্যাট মিনস আমরা বলতে পারবো এটা হচ্ছে আমার পোলার সমীকরণ। এটা হচ্ছে আমার পোলার সমীকরণ। এখানে কোনো আমাদের কোনো ঝামেলা নাই, আমরা কার্তেশীয় থেকে ডিরেক্টলি পোলারে রূপান্তর করে ফেললাম। এরকম কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, পোলার সমীকরণ এদেরকে একটু রূপান্তর করতে হয়। তো এটা যেহেতু করলাম, এবার তোমাকে আরেকটা করে দেখাই। আরেকটা বলতে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে তোমাকে একটা পোলার থেকে কার্তেশীয় করে দেখাই। হ্যাঁ, পোলার থেকে কার্তেশীয় করে দেখাই। এটা তো কার্তেশীয় থেকে পোলার করলাম, এবার পোলার থেকে কার্তেশীয় করে তোমাকে দেখাই। এটা হচ্ছে এরকম, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2কে কার্তেশীয় আকারে প্রকাশ করো। ভালো কথা, আমি যে কাজটা করতে পারি, ভাই এখানে গুণ দাও, গুণ দিলে হয় আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2। আমার কিন্তু যে সামহাও আমাকে এখানে আর এবং থিটাটাকে এক্স এবং ওয়াইতে রূপান্তর করতে হবে। দেখো আর কস থিটা ডাইরেক্ট একটা ফরম্যাট আছে, আর কস থিটা মানে কি আমরা জানি এক্স, তাহলে এটার জায়গায় চাইলে এক্স বসে দেওয়া যায় ইকুয়ালস টু 2। এই আরটাকে কী করবো, আরটাকে এক্স আকারে রূপান্তর করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় রুট ওভার। তো ইকুয়েশানে তো রুট রাখা যাবে না, তাহলে একটা কাজ করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এক্স করে দিলাম। এবার বর্গ করি, উভয় পাশে বর্গ করি, এই পাশেও বর্গ করলাম, এই পাশেও বর্গ করলাম। উভয় পাশে বর্গ করলে এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি পাচ্ছি 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স চলে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি 4 মাইনাস 4x। সুন্দর করে যদি সাজায় লিখি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 4, এই যে এটা লিখলাম। এখান থেকে বলা যায় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো যে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তো এখানে হচ্ছে আমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে এটা কিসের সমীকরণ। তো এখান থেকে দেখে তো বলা হচ্ছে না কিসের সমীকরণ, কারণ আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যত কিছু সমীকরণ পড়ছি সবগুলো কিন্তু আমরা কার্তেশীয় আকারে পড়ছি, পোলার আকারে সমীকরণ আমরা পড়ি নাই। সো সেক্ষেত্রে তোমাকে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করে নিতে হবে, কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করে নিতে হবে। ইভেন বৃত্তের যে সমীকরণ সেগুলো আমরা কার্তেশীয় থেকে, আমরা বৃত্তের সমীকরণগুলো সবগুলা আমরা তো শিখছি কার্তেশীয় আকারে, সেগুলোকে পোলার আকারে রূপান্তর করা যায়। তো আমরা এটা হচ্ছে বৃত্তের ক্লাসে দেখব। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা দেখি আমাকে একটা আনসার দাও তো। ফি অফ 3,2 বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থিত? এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত?
ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব অবস্থিত একটু বলো তো। আচ্ছা খেয়াল করে দেখি আমাদের পি অফ 3,2টা যদি আমরা আঁকি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে পি অফ 3,2টা কোন দিকে? এক্স অক্ষ দিয়ে 3 একক, 1 2 3, এদিকে 2 একক, 1 2। তাহলে এটাকে বলতে পারি পি অফ 3,2। এই কথাটার মানে হচ্ছে সে এক্স অক্ষের দিকে অতিক্রম করলো 3 একক, ওয়াই অক্ষের দিকে অতিক্রম করলো 2 একক। দ্যাট মিনস এটার মান 3, এটার মান 2। এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব? এই যে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এটা না, দেখো না, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে বিন্দু। বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একক? 2 একক। তাহলে আমরা বলতে পারি কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা কার সমান? সেটা হচ্ছে কোটির সমান। কার সমান? কোটির সমান। আর কোনো একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব যেটা, এটা এটা কার সমান? এটা হচ্ছে ভুজের সমান। তাহলে কোনো একটা স্পেসিফিক বিন্দু, ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, আমরা অনেকে এই জায়গায় ভুল করি, আমরা অনেকে এক্স অক্ষের দূরত্ব বললে আমরা ভুজটা বসে দিই না। এক্স অক্ষের দিকে কত দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে ভুজ, বাট এক্স অক্ষ থেকে কত দূরত্ব সেটা হচ্ছে কোটি। ওয়াই অক্ষের দিকে কত দূরত্ব অতিক্রম করলো? কোটি। ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব? ভুজ। মানগুলা জিনিসটা বুঝতে হবে, এটা আমরা অনেকে বুঝি না। ওকে, যদি হয় এবার আমরা আসি, এতটুকু বুঝলাম। এখন আসো, তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ অফ x1, y1, আর একটা হচ্ছে বি অফ x2, y2। এ এবং বি দুইটা বিন্দু, এ এবং দুইটা বিন্দুকে সংযুক্ত করলে যে সরলরেখা পাবো তার দৈর্ঘ্য এ বি সমান কত? √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। তাহলে √ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। তাহলে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, কোনো ব্যাপারই না। এখন আমার কথা হচ্ছে আমার বিভক্তির ফর্মুলাগুলা, আমাদের কোনো একটা সরলরেখা এটাকে এত অনুপাতে বিভক্ত করে, অত অনুপাতে বিভক্ত করে, এই ধরনের বিভক্তিগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আসলে আমরা মেইনলি সরলরেখাটাকে একটু হালকা সরলরেখাতে আসতে চাইছিলাম, বাট মেইন সরলরেখার যে বেসিকগুলো, এখানে কিছু শর্টকাট দিতে হবে, কিছু জিনিস দিতে হবে, আর মেইনলি হচ্ছে তোমাকে আগে থেকে কিছু জিনিস হালকা পড়ে রাখতে হবে। সেটা হচ্ছে সরলরেখার যতগুলো সূত্র আছে সবগুলো তোমাকে নেক্সট ক্লাসের আগে পড়ে রাখতে হবে। পড়ে রাখলে দেন হচ্ছে আমরা বাকিগুলা আমরা আমাদের মতো গুছিয়ে পড়াই দিতে পারবো। তাহলে আসো, আমরা আজকে ওইখানে যাব না, তবে আমরা একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে কোন একটা বিন্দু সে মনে করে এক্স অক্ষের উপর অবস্থান করে। কোথায়? এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর অবস্থান করলে তার স্থানাঙ্কটা কেমন? x,0। তাহলে কোন একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, দ্যাট মিনস আমরা বুঝতেছি তার কোটিটা কেমন? তার কোটি সমান 0। তাহলে এক্স অক্ষের উপর অবস্থান করলেই কোটি 0। আর কোনো একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, যেমন 0,y, ওয়াই অক্ষের উপর অবস্থান করলে আমরা বুঝি তার ভুজের মানটা কত? 0। তাহলে আমাদের কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক মাথা রাখবো সবসময়, এক্স অক্ষের উপর অবস্থান করলে আমাদের কোটির মান 0, ওয়াই অক্ষের উপর অবস্থান করলে ভুজের মান 0। এক্স অক্ষের উপর অবস্থান করলে কোটির মান 0, ওয়াই অক্ষের উপর অবস্থান করলে ভুজের মান 0। এতটুকু জানলে আমাদের হবে। বলো এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এরপর আমরা সরলরেখা আগামী দিন পুরোটা সুন্দর করে কভার করব। তবে সরলরেখাটা কভার করার ক্ষেত্রে আমাদের ওই যে সূত্রগুলো তোমাকে একটু বাসা থেকে দেখে নিতে হবে আগে, কারণ দেখে একটু মনে করলে দেন আমরা ইজিলি পড়াতে পারবো। আর আমাদের এখানে কিছু শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো তোমাদেরকে শিখাইতে হবে। তো শর্টকাটগুলো শিখাইতে হলে আগে থেকে কিছু জিনিস তোমার জেনে রাখাটা জরুরি।
যে কিছু জিনিস বলতে যেগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো আর কি, মানে ইন্টারমিডিয়েটে যে ফর্মুলাগুলো পড়ছিলে সরলরেখার সবগুলো ফর্মুলা একটু দেখে রাখবা। নেক্সট ক্লাস আমরা পুরো সরলরেখা একসাথে শেষ করে দিতে পারবো। বলো এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কি না? না থাকলে আজকে আর দীর্ঘায়িত করবো না, আজকে এতটুকুই। আসলে আজকে আমার একটু তাড়া আছে, ওই কারণে আসলে আমরা একটু সংক্ষেপে শেষ করে দিলাম। তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত এনাফ। আমরা আগামী ক্লাস হচ্ছে পুরাটা আমরা একসাথে করে কভার করে ফেলবো পুরোটা। হ্যাঁ স্ক্রিনশটগুলো আমি দিব। গত ক্লাসটা দিতে পারি না বলতে আসলে আমার মনে ছিল না। দিয়ে দিব, একসাথে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমরা আগামী ক্লাসেই দেখা হবে। তো আগামী ক্লাসে আমরা পুরো সরলরেখাটা খুব সুন্দর করে কভার করবো। হ্যাঁ, ওকে। আজকে তাহলে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।